আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রামের আরেকটি ক্লাসে স্বাগতম সকলকে। আজকে আমি তোমাদের সাথে আছি শেখ নাহিদ হাসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত কি পড়ব? আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের প্রাইমারি 5th ক্লাসের বিজ্ঞানের একটা অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য। তো আমাদের এই পড়াশোনাটা বা এই কোর্সটা মূলত হচ্ছে আমাদের যে স্কলারশিপ সেটাকে টার্গেট করে। তো স্কলারশিপের জন্য আমাদের কি করতে হবে? আগে আমাদের এগুলো একটু জানতে হবে। তো স্কলারশিপটা নরমাল ক্লাসের থেকে একটু আলাদা। কেমন আলাদা? একটু আমাদের স্কলারশিপে কি হয়? আমাদের বৃত্তি প্রদান করে। তো বৃত্তিটা কিসের ভিত্তিতে দিবে? এটা সাধারণত একটা প্রতিযোগিতা যেখানে বাকি মেধাবীদের থেকেও সর্ট আউট করা হয়। এখানে কিন্তু এমন না যে ৮০ নাম্বার পেলে সবাই এ প্লাস, এমন কিন্তু না। এখানে কম্পিটিশনটা তোমার বন্ধুদের ভিতরে। অর্থাৎ কেউ যদি ৫০ পায় এবং ওইটাই যদি সবথেকে হাইয়েস্ট হয় সে কিন্তু ফার্স্ট বা বৃত্তি পাবে। একটা বৃত্তির একটা নাম্বারের ক্যাটাগরি থাকে। ওই নাম্বারটা যদি অর্জন করা যায় তাহলেই তোমরা বৃত্তিটা অর্জন করতে পারবে। তো এইজন্য এই বৃত্তির জন্য আমাদের কয়েকটা স্টেপ নেওয়া লাগে। সেই স্টেপগুলা কি? আমাদের রেগুলার থাকা লাগবে। আমাদের পড়াশোনা সামনে বৃত্তি পরীক্ষার আগ পর্যন্ত যত টাইমই পড়াশোনা আছে সেই পড়াশোনাগুলো রেগুলার করতে হবে। রেগুলারের বেসিসে সেগুলা চালায় যেতে হবে। এছাড়াও আমাদের কি করতে হবে? একটা রুটিন বানাতে হবে। একটা ওয়েল প্ল্যান্ড রুটিন বানাতে হবে যেটা ফলো করলে আমরা বৃত্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সকল সাবজেক্ট সকল পড়াগুলো রিভাইজের ভিতর আনতে পারবো। শুধু আমরা পড়েই গেলাম, রিভাইজ দিতে পারলাম তাহলে কিন্তু দিতে পারলাম না তাহলে কিন্তু হবে না। আমাদের একই সাথে পড়াগুলোকে শেষ করতে হবে এবং একই সাথে রিভাইজও চালু রাখতে হবে। কারণ পরীক্ষার আগ মুহূর্তে যে আমাদের তখন রিভাইজ না হলে কিন্তু আমরা যা পড়েছি সেগুলো আউটপুট দিতে পারবো না সরাসরি। এবং এর সাথে কি লাগবে? বৃত্তি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হাতের লেখা। হাতের লেখা খাতা পরিষ্কার পরিচ্ছন্ন খাতা। অর্থাৎ মোটামুটি যা কোশ্চেন আসবে তোমার আর তোমার আশেপাশের মানুষদের ভিতরে তেমন একটা পার্থক্য থাকবে না যে কেউ পারবে আর কেউ পারবে না। এমন না যে খুব আকাশ থেকে কোশ্চেন আসবে, এমনও না। মূল বইকে ফোকাস রেখে পড়াশোনা করবা, আশা করি সবাই পারবা। কিন্তু তার ভেতরেও তোমাদের সবার থেকে কিভাবে তোমরা লেভেল আপ করতে পারবা নিজেদেরকে? তোমরা এই যে এই খাতের লেখা এবং খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা, তুমি যদি খাতায় যেই জিনিসটা পারো সেটা যদি তুমি খুব সুন্দর করে কাটাকাটি বাদ দিয়ে বা ভুল বানান বাদ দিয়ে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে A to Z লিখে আসতে পারো এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তুমি যেই নাম্বার পাওয়ার কথা তার থেকে অবশ্যই ১ নাম্বার বেশি পাবা। আর অন্যথায় তুমি মনে করো পারো, জিনিসটা পুরোপুরিভাবেই পারো এবং অনেক ভালো প্রিপারেশন আছে, কিন্তু তুমি খাতায় ভালো করে উপস্থাপন করতে পারলা না, স্যারের হাতে থাকবে ১ নাম্বার কেটে দেওয়ার। সো তুমি এই সুযোগটা দিবা না। বৃত্তি পরীক্ষায় এই হাতের লেখা, কিভাবে তুমি লিখতেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতেছো কিনা, কিভাবে তুমি সিস্টেমেটিক ওয়েতে লিখতেছো কিনা, এইগুলা সবচেয়ে বেশি ডিফাইন করবে যে তুমি কি বৃত্তিটা পাবা কি পাবা না। এছাড়াও তোমাদের কি করতে হবে? কনসিস্টেন্স কনসিস্টেন্স থাকা লাগবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই কাজগুলা করব। আশা করি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফলটা নিয়ে আসতে পারবো। এবং তোমরা যদি আমাদের সাথে থাকো শিওর স্কলারশিপ প্রোগ্রাম প্রাইমারি প্রোগ্রামে, আশা করি এই প্রোগ্রামটা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যাবে। তো আজকের ক্লাসটা আর দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের সুস্থ জীবনের জন্য খাদ্য, এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারটা মূলত কি? এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারে মূলত আমরা পড়বো আমাদের সুষম খাদ্য কাকে বলে, আমাদের স্বাস্থ্যবিধিটা কি সেটা, এই খাদ্য খাদ্যের ভিতরে কি পুষ্টিগুণ থাকে, তারপরে আরো কি আছে, খাদ্যের যে পুষ্টিগুণ সেগুলো আমরা কিভাবে হচ্ছে মানে খাদ্যের ভেজালগুলা কি কারণে, যদি আমরা খারাপ খাদ্য খাই তাহলে আমাদের কি অসুখ হতে পারে। এছাড়াও আরো কিছু কোশ্চেন থেকেই যায়, যেমন যে তুমি যদি ভেজাল খাদ্য খাও তাহলে তোমার কি রোগ হতে পারে। সো এই কোশ্চেনগুলা বা এই টপিকগুলা আজকে আমরা এই বিজ্ঞানের সুস্থ জীবনের জন্য খাদ্যতে আমরা কভার করব। তো প্রথম স্লাইডটা আমরা শুরু করি। তো দেখো, প্রথমেই দেখা যাচ্ছে
সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি ভাইয়া? সুষম খাদ্যটা কি আগে আমাদের জানতে হবে। সুষম খাদ্যটা কি আগে আমরা জেনে আসি। সুষম খাদ্য, সুষম খাদ্য কি? সুষম খাদ্য গ্রহণ বলতে বোঝায় খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। আচ্ছা, সুষম খাদ্যটা কি তাহলে? তাহলে সুষম খাদ্যটা হচ্ছে যেই খাদ্যের ভেতরে খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণে খাদ্য থাকবে। তার মানে সুষম খাদ্য কি? সুষম খাদ্য হলো এমন একটা খাদ্য যেখানে খাদ্যের সকল প্রকার জিনিস থেকে সঠিক পরিমাণে থাকবে। এখন বলতে পারো যে খাদ্যের প্রকারভেদ কি? খাদ্যের প্রকারভেদ হচ্ছে শর্করা, ভিটামিন, আমিষ বা প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, তেল ও চর্বি এবং আমিষ জাতীয় খাদ্য, আঁশ জাতীয় খাদ্য। সো এই খাদ্যের উপাদানগুলা যখন আমাদের রেগুলার লাইফে বা কোনো একটা খাদ্যের মধ্যে পরিমিত পরিমাণে মানে ব্যালেন্স ওয়েতে থাকবে সেটাকে আমরা বলতেছি সুষম খাদ্য। আর এই ব্যালেন্স খাদ্য খাওয়াকে বা গ্রহণ করাকে বলা হইতেছে সুষম খাদ্যের গ্রহণ। এখন আমরা দেখবো ভাইয়া সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি প্রয়োজন। তাহলে আমাদের সুস্থ সবল থাকার জন্য কি প্রয়োজন? আমাদের সুস্থ সবল থাকার জন্য সঠিক পরিমাণ পুষ্টি প্রয়োজন। এই পুষ্টিটা আমরা কোথা থেকে পাবো? এই পুষ্টিটা আমরা পাবো সুষম খাদ্য থেকে। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। তাহলে প্রয়োজনীয় পুষ্টি না গ্রহণ করলে কি হতে পারে? শরীর দুর্বল হতে পারে, সহজে রোগে আক্রান্ত হতে পারি। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, প্রয়োজনীয় পুষ্টির অভাবে আমাদের দেহে কি কি সমস্যা হতে পারে? কি কি সমস্যা হতে পারে বলো? শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগ আক্রান্ত হতে পারি আমরা। তারপরে কি বলছে? শরীরের কার্যক্ষমতা হ্রাস পায়। তাহলে পুষ্টিকর খাবার যদি আমরা না খাই তাহলে কি কি হতে পারে? আমরা তিনটা জিনিস পড়লাম। কি কি? রোগ আক্রান্ত হতে পারি আমরা, আমাদের শরীরের কার্যক্ষমতা হ্রাস পাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। 1, 2, 3 নাম্বার পয়েন্ট। এরপরে অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। অর্থাৎ অপুষ্টির কারণে কি হচ্ছে? শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি এবং ব্রেনের যে বিকাশটা এটা বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে পুষ্টিটা কত আমাদের ইম্পর্টেন্ট দেখছো? আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট বা আমাদের বিকাশ এবং আমাদের মানসিক বিকাশ এবং আমাদের যে গ্রোথ বৃদ্ধির জন্য আমাদের পুষ্টিকর খাবারটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন আসতে পারে ভাইয়া অপুষ্টিজনিত কারণে শিশুদের কি কি সমস্যা হয়? শিশুদের কি কি সমস্যা হয় যদি কোশ্চেন আসে আমরা কি বলবো? অপুষ্টিজনিত কারণে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। 1, 2। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আচ্ছা, এতক্ষণ পড়লাম যে পুষ্টির অভাব হলে আমাদের কি কি হয়। এখন দেখব আমরা যদি পরিমাণের থেকে বেশি খাদ্য গ্রহণ করি, অর্থাৎ বেশি পরিমাণে খাবার খাই, অতিরিক্ত খাবার খাই, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে? অতিরিক্ত খাবার খেলে আমাদের ওজন বেড়ে যেতে পারে। এই ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমাদের এই যে কম পুষ্টির জন্য যে সমস্যাগুলো হচ্ছে, আবার বেশি খাবার খেলেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের সঠিক পরিমাণে, বেশিও না কমও না, কি খাদ্য খেতে হবে? সুষম খাদ্য। সুষম খাদ্য আমাদের পুষ্টি ব্যালেন্স করবে আর সঠিক পরিমাণ আমাদের এই যে ওজনহীনতার থেকে আমাদের বাঁচিয়ে দিবে। এবং লাস্টের একটা কথা, তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। অর্থাৎ কি? সো যারা একটু মনে রাখো, শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। মানে কি? এখন ভাইয়া মনে করো আমি হচ্ছে খুব ফুটবল খেলতেছি, খুব মানে ক্রিকেট খেলতেছি, খুব দৌড়াদৌড়ি করতেছি, তাহলে কি আমার বেশি শক্তি হবে না? আমার বেশি ফ্যাট বার্ন হবে না? তখন আমাদের সুস্থ থাকার জন্য কি করতে হবে? বেশি বেশি খাবার খাইতে হবে। তখন কি আমাদের খাদ্যের চাহিদাটা বেড়ে যাবে। যেমন কি শারীরিক পরিশ্রমের কাজ কারা করে? রিক্সা চালক। যারা রিক্সা চালক আছে তারা তো কায়িক শ্রম করে, শারীরিক পরিশ্রম করে। তাদের কি লাগবে?
তাদের জন্য বেশি খাদ্যের প্রয়োজন। এছাড়াও কারা হতে পারে? রাজমিস্ত্রি হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, ঠিক আছে? তো রিক্সা চালক, রাজমিস্ত্রি এদের জন্য কি লাগবে? শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি খাদ্যের প্রয়োজন। তাহলে এই পেজ থেকে আমরা কি কি পড়লাম ভাইয়া বলো? এই পেজ থেকে ফার্স্টে আমরা পড়লাম যদি সঠিক পরিমাণের পুষ্টি আমরা না পাই, সরি, এই পেজ থেকে আমরা পড়লাম যদি আমরা সঠিক পরিমাণের পুষ্টি উপাদান প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে কি কি হতে পারে? প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে আমরা সহজেই রোগ আক্রান্ত হতে পারি, আমাদের যে কার্যক্ষমতা সেটা কমে যেতে পারে, এছাড়াও আমাদের শরীর দুর্বল হয়ে যায়। এখন আর একটা জিনিস পড়েছি, সেটা হলো আমাদের শিশুদের কি হয়? শিশুদের কি হচ্ছে? শিশুদের দুইটা জিনিস ব্যাহত হচ্ছে অপুষ্টির কারণে। কি কি ব্যাহত হচ্ছে? এক হচ্ছে আমাদের বিকাশ এবং বৃদ্ধি, স্বাভাবিক বিকাশ এবং বৃদ্ধি, এবং শেষে আরেকটা জিনিস পড়েছি, যারা শারীরিক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে কি লাগে? তাদের ক্ষেত্রে বেশি পরিমাণের খাদ্য প্রয়োজন। সো এই ছিল আমাদের এই পেজের ভিতরে কোশ্চেন। সো সুষম খাদ্যের প্রয়োজনীয়তার ভিতরে এই ছিল আমাদের পড়া। ঠিক আছে ভাই, এই আশা করি এই পেজের ভিতর থেকে কোশ্চেন আসলে তোমরা পারবা। সো পরের পেজটা দেখি আমরা কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি। এতক্ষণ তো বললাম যে আমাদের সুষম খাদ্যটার প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদের কেন প্রয়োজন, আমাদের সুষম খাদ্যটা কেন আমাদের দরকার, কারণ একটু আগে পড়লাম। এখন আমরা বলতে পারবো ভাইয়া যে সুষম খাদ্য প্রয়োজন, বাট আমরা কিভাবে নির্বাচন করব? তো সুষম খাদ্য আমরা কিভাবে নির্বাচন করতে পারি সেটা লাগবে। নিরাপদ খাদ্যের গুরুত্ব। কোন প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবারকে নিরাপদ খাবার বলে? নিরাপদ খাবার কি? কোন প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবার, এটাই হলো নিরাপদ খাবার। তাহলে নিরাপদ খাবার হইতে গেলে তার কি 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 করা লাগতেছে? নিরাপদ খাবার তার হচ্ছে এটা হচ্ছে ক্ষতিকর জীবাণুমুক্ত খাবার, আর উপরে কি থাকবে? রাসায়নিক দূষণ ছাড়া, রাসায়নিক দূষণ ছাড়া। সো নিরাপদ খাবার কি? রাসায়নিক দূষণ ছাড়া খাবার এবং ক্ষতিকর জীবাণুমুক্ত খাবার, এটা এখানে বলা হয়েছে। আর খাবার পুষ্টিকর হলেও নিরাপদ হওয়া দরকার। আচ্ছা, মনে করো খুব একটা পুষ্টিকর খাবার, যেমন মনে করো আমাদের হচ্ছে আপেল। আপেলটা খুব পুষ্টিকর খাবার। আপেল খেলে আমাদের বলে যে প্রতিদিন যদি আমাদের একটা করে আপেল খাই তাহলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিন্তু ভাইয়া যদি আপেলের ভেতরেই বিষ মেশানো থাকে, অর্থাৎ আপেলের ভিতরে ফরমালিন বা কার্বাইড এইরকম জিনিসপত্র দেওয়া থাকে, তাহলে কি হবে? এইরকম জিনিসগুলো দেওয়ার ক্ষেত্রে যদিও পুষ্টিকর খাবার, তাও এটা আমাদের জন্য নিরাপদ থাকবে না। তাহলে কি সেই খাবারটা খাওয়া যাবে? না। এই জন্য আমাদের যদি পুষ্টিকর খাদ্য নিরাপদ না হয় তাইলে আমাদের শরীরে কোনোই কাজে আসতেছে না, অর্থাৎ ওই দূষিত আপেলটা বা ক্ষতিকর আপেলটা আমাদের শরীরে তো উল্টা কোনো কাজেই আসতেছে না, উল্টা কি ক্ষতি করতেছে, এটাই বলা হয়েছে। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি অনিরাপদ খাদ্য গ্রহণে নানা প্রকার রোগ ব্যাধি হয়। তখন আমরা দেখব আমরা সুস্থ থাকার জন্য ডাক্তারের কাছে না যাওয়ার জন্য আমরা কি করছি? একটা করে দিনে আপেল খেয়েছি, কিন্তু আপেলটা অনিরাপদ হওয়ার কারণে পরের দিনে আমাদের ডাক্তারের কাছে দৌড়ানো লাগতেছে। তো এই জিনিসটাই বলা হয়েছে যে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি অনিরাপদ খাদ্য অর্থাৎ ওই যে টক্সিক আপেলটা যদি আমরা খাই তাহলে আমাদের রোগ ব্যাধি হইতে পারে। সো এটাই বলা হয়েছে অতিরিক্ত খাদ্য গ্রহণ ওজনজনিত সমস্যা। তো এই ছিল আমাদের পড়া। আর আমরা যদি এর আগেরটার একটুখানি আরেকটু সামারাইজ করি, দেখো এখান থেকে আসতে পারে কি? যদি পুষ্টিকর খাবার না খাই তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে, এবং কাদের একটু বেশি খাদ্যের প্রয়োজন, এই তিনটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর এখান থেকে কি পড়বো আমরা? এখান থেকে অনিরাপদ খাবার কাকে বলে পড়বো, এবং অনিরাপদ খাবার আমাদের জন্য কি ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন রোগ ব্যাধি। এখন পরেরটা পড়বো ভাইয়া,
পরের স্লাইডে কি বলা হয়েছে, সুষম খাদ্য গ্রহণ বলতে কি বোঝায়? একটু আগে আমরা পড়েছি, সুষম খাদ্য বলতে খাদ্যের সকল প্রকার উপাদান নিয়ে পরিমিত পরিমাণে থাকবে যে খাদ্যে, তাকেই সুষম খাদ্য বলে। এই যে সো সেই সুষম খাদ্য গ্রহণ করাকেই বলে হচ্ছে সুষম খাদ্যের গ্রহণ। সো এই সুষম খাদ্যগুলা কি কি? 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো। এই চার্টে হচ্ছে আমাদের 6 থেকে 12 বছরের শিশুদের জন্য যে খাবারটা প্রয়োজন, অর্থাৎ সুষম খাদ্য যেই উপাদানগুলো দরকার সেগুলো হচ্ছে দেওয়া আছে। যেমন আমাদের শর্করা কি পরিমাণ লাগে 6 থেকে 12 বছরের বাচ্চাদের? দিনে 1 থেকে 2টা রুটি, পরোটা, পাউরুটি খাইতে পারে। ভাত, আলু অথবা নুডলস খাইতে পারে 1 কাপ, দিনে 3 থেকে 4 বার। ভিটামিনের জন্য কি খাইতে পারে? ভিটামিন এবং খনিজ লবণের জন্য শাকসবজি খাওয়া যেতে পারে। রান্না করা বা কাঁচা সবজি পরিমাণ কি? আধা কাপ, প্রতিদিন 3 অথবা 4 বার। ফলমূলের ভেতরে কি থাকে? ভিটামিন থাকে, খনিজ লবণ থাকে। যে কোনো ধরনের ফল, আম, আপেল, কমলা, ফলের রস, এগুলো আমাদের কি করে? আমাদের ভিটামিন এবং খনিজ লবণের চাহিদা মেটায়। এগুলা কয়টা করে খাওয়া যেতে পারে? একটি ছোট গ্লাসের 1 গ্লাস হচ্ছে ফলের রস, প্রতিদিন 2 বার 3 বার। মাছ, মাংস ও ডাল, আমিষ, মাছ, মাংস, ডিম, এগুলো আমাদের কি করতেছে? আমিষের পূরণ করতেছে, অভাব পূরণ করতেছে। এগুলা কতটুকু করে খাওয়া লাগবে? 1 থেকে 3 টুকরো, মাঝারি কাপের। এগুলো থেকে নরমালি কোশ্চেন আসে না। দুগ্ধ জাতীয় খাদ্য, ক্যালসিয়াম, ভিটামিন। দুধ আমাদের কি ধরনের জিনিসের সহায়তা করতেছে? আমাদের কি ধরনের খাদ্যের অভাব পূরণ করতেছে? ক্যালসিয়াম এবং ভিটামিন। তেল চর্বি কোথায় পাওয়া যায়? ঘি, মাখন অথবা তেলে। আঁশ জাতীয় খাদ্য কোথায় পাওয়া যায়? বিভিন্ন প্রকারের শাকসবজি, ফলমূল, ঢেঁকি, ছাটা চাল ইত্যাদিতে। ঠিক আছে, তো এগুলা একটু পড়ে নিবা। এগুলো হচ্ছে একটুখানি দেখে নিবা যে কোনটা তেল চর্বির ভেতরে কি ধরনের খাবার থাকে, আঁশ জাতীয় খাবারের ভেতরে কি ধরনের খাবার থাকে, মাছ মাংস কি ধরনের পুষ্টি দেয় আমাদের, খাদ্য শস্য ও আলু আমাদের কি ধরনের পুষ্টি দেয়। সো এইগুলা একটু পড়ে নিলে এগুলা যাতে একটু জানা থাকে, এগুলো একটু লাগবে। ঠিক আছে, তো পরের স্লাইডটা আমরা যদি দেখি, সো বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে পাওয়ার জন্য নানাভাবে খাদ্য সংরক্ষণ করতে হয়। আচ্ছা ভাইয়া বলো, গ্রীষ্মকালে যেসব ফল পাওয়া যায় সেগুলোকে অন্য সময় পাওয়া যায়? না, পাওয়া যায় না। এখন আমরা কিভাবে সেটা পেতে পারি? আবার এছাড়াও মৌসুমী বিভিন্ন, যেমন শীতকালীন বিভিন্ন সবজি আছে যেগুলো শুধু শীতকালেই পাওয়া যায়, কিন্তু আমরা দেখি সারা বছরই আমাদের মার্কেটে বা সুপার শপগুলোতে সেগুলো পাওয়া যাচ্ছে। সেগুলো কিভাবে পাওয়া যাচ্ছে? সেগুলো পাওয়া যাচ্ছে কারণ আমরা খাদ্যকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এখন সংরক্ষণ জিনিসটা কি? সংরক্ষণ জিনিসটা হচ্ছে খাদ্যকে পচন থেকে রক্ষা করা। খাদ্যকে পচন থেকে রক্ষা করা বলতে কি? সাধারণত আমাদের খাদ্যটা কি হয়ে যায় যদি আমরা রেখে দেই? নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? তাতে জীবাণু অ্যাটাক করে। খাদ্য জীবাণু যেমন ব্যাকটেরিয়া, জীবাণু অ্যাটাক পচে যায়। এখন আমরা কোনোভাবে যদি এই জীবাণুর অ্যাটাক থেকে খাদ্যকে বাঁচাইতে পারি, এটাই হচ্ছে আমাদের সংরক্ষণ, খাদ্যর সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ অর্থাৎ খাদ্যকে জীবাণুমুক্ত, জীবাণুর অ্যাটাক থেকে, জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করাকেই বলে খাদ্যের সংরক্ষণ। কারণ কি? জীবাণু যদি খাদ্যকে অ্যাটাক করে তাহলে কি? আমাদের খাদ্যটা পচে যায়, আর খাদ্যটা পচে গেলে তখনই আমরা সেই খাদ্যটা আর খেতে পারি না, সেই খাদ্যটা অপচয় হয়ে যাচ্ছে। সো সেই জীবাণুর অ্যাটাক থেকে রক্ষা করাকেই বলা হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ। আর এই খাদ্য সংরক্ষণ যদি আমরা করতে পারি তাহলে কি? শীতকালীন জিনিস যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি সেটা
আমরা গ্রীষ্মকালেও খেতে পারবো না, শরৎকালেও খেতে পারবো না। তাহলে কি হচ্ছে, আমরা সংরক্ষণের মাধ্যমে মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ও নানাভাবে এই খাদ্যগুলো পেয়ে থাকি। ঠিক আছে, এই জিনিসটা লাগবে। কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি? এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া কিভাবে আমরা খাদ্যটা সংরক্ষণ করতে পারি? এখন আমাদের কয়েকটা কি পয়েন্ট জানা লাগবে, সেটা হচ্ছে রোদে শুকিয়ে ফ্রিজে রেখে হিমাগারে রেখে তারপরে হচ্ছে হিমাগারের পরে কি লবণ দিয়ে এবং চিনি দিয়ে, এইগুলা কিভাবে? আরেকটা আছে, সেটা হচ্ছে আচার বানিয়ে। আচ্ছা, ওটা আমরা এখানে না, এই সাইডে লিখি। এটা সংরক্ষণ, এইগুলো হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আচার বানিয়ে। অর্থাৎ আমরা খাবারগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি, 5-6টা আর কি পয়েন্ট আছে এখানে। রোদে শুকিয়ে, যেমন শুটকি তৈরি করে বা ফলমূল কিচমিচ, দেখো আঙ্গুরকে যদি আমরা শুকায় ফেলি, তো ওই রকম ভাবে আমরা খাদ্যটা সংরক্ষণ করতে পারি। ফ্রিজে রেখে, সাধারণত আমরা কি করি, কোনো খাবার যদি আমরা বেশি দিন রেখে টিকিয়ে রাখতে চাই, বাঁচায় রাখতে চাই, বাসি হওয়া থেকে রোধ করতে চাই, তাহলে আমরা কি করি, আমরা ফ্রিজে রাখি। তাহলে বলতে পারো, ভাইয়া হিমাগার কি? হিমাগার হচ্ছে বড় আকারের একটা শীততাপ নিয়ন্ত্রিত জায়গা, যেখানে হচ্ছে আমাদের আলু, পেঁয়াজ, মাছ, মাংস, এগুলো হচ্ছে অনেক হিউজ কোয়ান্টিটিতে সংরক্ষণ করা হয়। লবণ দিয়ে, অনেক সময় লবণ মাখিয়েও হচ্ছে আমরা সংরক্ষণ করে থাকি। চিনি দিয়ে, চিনির দ্রবণে ডুবিয়ে রেখে অনেক। তারপরে হচ্ছে আচার বানিয়ে কি বড়ইয়ের আচার বা বিভিন্ন ধরনের আচার বানিয়েও আমরা সংরক্ষণ করতে পারি। সো এগুলো হচ্ছে মেথড। আমরা হচ্ছে এরপরে মেথডগুলো পড়বো। প্রথমেই যদি দেখি, বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। তাহলে আমরা একটু করে কমপ্লিট করব। এই যে রোদে শুকিয়ে কি কি করা যাচ্ছে, চাল, ডাল, গম। এরপরে কি, চাল, ডাল, গম আমরা কি করতেছি, রোদে শুকিয়ে সংরক্ষণ করতেছি। মাছ, মাংস, সবজি, ফল ফ্রিজে রেখে, মাছ, মাংস, সবজি, ফল, এগুলা কি করতেছি, ফ্রিজে রেখে সংরক্ষণ করতেছি। তারপরে কি, শাকসবজি, ফলমূল ফ্রিজে রেখে, আচ্ছা এটা তো পড়লাম, শাকসবজি, ফলমূল ফ্রিজে রেখে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও হিমাগারে কি কি করছি, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। এরপরে লবণ দিয়ে কি সংরক্ষণ করি আমরা, লবণ বাজারে করা হয় ফলমূল প্রক্রিয়াজাত করে, জ্যাম, জেলি, আচার, বায়ুরোধী পাত্রে, এটা না, আমরা কি লবণ, এই যে লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। এটা কি, মাছ, শুধু মাছ। এটাকে আবার কি দিয়েও করা যায়, বরফ দিয়েও সংরক্ষণ করা যায়। এরপরে কি দেখলাম, এরপরে অনেক খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায় সিরকা, এই যে চিনি, সিরকা বা তেল দিয়ে, জলপাই, বড়ই, আম ইত্যাদি খাবার।
জলপাই, বড়ই, আম। কি কি দিয়ে? চিনি, সিরকা বা সিরাপ। আর এখানে কি ছিল? আর এখানে ছিল কি আমাদের? এখানে হচ্ছে আমাদের ছিল হচ্ছে জলপাই এবং বড়ই, আম, এটা তো ছিলই। আর এই যে জ্যাম, জেলি, আচার, কি? ফলমূল। এই যে আচার, যাহাই আচার তাহাই জ্যাম, জেলি, এগুলা কি কি? ফলমূল। এটা হচ্ছে ফলমূল, ফলমূল। ঠিক আছে? তাহলে আমরা রোদে শুকিয়ে কিভাবে চাল, ডাল, গম, ফ্রিজে রেখে মাছ, মাংস, সবজি, ফল, হিমাগারে রেখে শাকসবজি, মাছ, মাংস, লবণ দিয়ে মাছ, বরফ দিয়েও মাছ করা যায়, চিনি দিয়ে জলপাই, বড়ই, আম এবং আচার বানিয়ে, জ্যাম বানিয়ে বা জেলি বানিয়ে আমরা কি সংরক্ষণ করতে পারি? বিভিন্ন ধরনের ফলমূল। সো এই ছিল আমাদের বৈজ্ঞানিক উপায়ে, বিভিন্ন, এই যে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ। সো এটা হচ্ছে আমাদের পড়া হয়ে গেল। সো আশা করি এইখান থেকে যা যা আছে সব কয়টা পারবা, বাট আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, বায়ুরোধী পাত্রে। এটা কখন? ওই যে আমরা জ্যাম তৈরি করলাম, এগুলা এগুলা কোথায় করতে হবে? বায়ুরোধী পাত্রে রেখে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। বায়ুরোধী পাত্রে। সো এই ছিল আমাদের পড়ালেখা খাদ্য সংরক্ষণ নিয়ে। সো এরপরে খাদ্য সংরক্ষণের গুরুত্ব আমরা প্রথমে পড়লাম, কেন আমাদের পুষ্টি কেন প্রয়োজন, পুষ্টির অভাবে কি কি হয়, আমরা পুষ্টি কিভাবে পেতে পারি সুষম খাদ্য থেকে। এরপরে পড়লাম আচ্ছা পুষ্টি পেতে গেলে মৌসুমের সারা বছর আমাদের খাদ্য দরকার, কিন্তু মৌসুমের সারা বছর তো মৌসুমী খাদ্যগুলো পাওয়া যায় না, সেগুলোকে সংরক্ষণ করতে হয়। এখন আমরা দেখব সংরক্ষণ করলে কি কি আমরা সংরক্ষণের গুরুত্ব কি কি, কেন দরকার এই সংরক্ষণ করা। তো সেই সংরক্ষণ করার গুরুত্ব হচ্ছে খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে। 1, অপচয় রোধ করতেছে। 2, পচন থেকে খাদ্যকে রক্ষা করতেছে। তারপরে মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত ইত্যাদি খুব সহজে জীবাণু দ্বারা পচে নষ্ট হয়ে যায়। আমরা একটু আগে বলছিলাম খাদ্য কি? খাদ্য জীবাণু ব্যাকটেরিয়ার অ্যাটাকে পচে যায় বা নষ্ট হয়ে যায়। সো সেটার থেকে রক্ষা করার প্রক্রিয়া হচ্ছে খাদ্য সংরক্ষণ। এখন আমরা দেখলাম এইটা হচ্ছে দ্রুত নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী জীবাণু জন্মাতে বাধা দেয়। এটা হচ্ছে 3। 1 হচ্ছে খাদ্যর গুরুত্ব কি? অপচয় রোধ করে, দ্রুত পচন থেকে রক্ষা করে। 3 হচ্ছে পচন সৃষ্টিকারী জীবাণু জন্মাতে বাধা দেয়। 4 কি? খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়, যেটা বললাম যে শীতকালের ফলও, শীতকালের সবজিও গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে, গ্রীষ্মকালের ফলও আমরা সারা বছর পাচ্ছি। সো এটা একটা গুরুত্ব, সারা বছর পাওয়া যায়, মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। 4, এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এটা কিভাবে ভাইয়া? দেখো আমাদের কোনো একটা এলাকায় মাছ চাষ অনেক বেশি হয়, যেমন আমাদের যেই নদী মাতৃক এলাকা বা খুলনার দিকে এলাকা, ওইদিকে কি সমুদ্রের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখন ওইটা কি দক্ষিণবঙ্গে না? মনে করো আমরা ঢাকায় থাকি, এখন ঢাকায় আস্তে আস্তে কি খাবারটা পচে যাবে না? তো আমরা কিভাবে হচ্ছে খাবারটা পাবো? বা কোনো একজন উত্তরবঙ্গে আছে, উত্তরবঙ্গে থাকাকালীন সে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যেতে তো খাবারটা অনেক টাইম লাগবে, ততক্ষণে তো নষ্ট হয়ে যাবে। তো সারা দেশের কি খাবারটা পাইতেছে? না, পাইতেছে না। এখন আমরা কিভাবে পাই? যেহেতু আমরা বৈজ্ঞানিক উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি, সেহেতু আমরা এই খাদ্যগুলোকে দূর এলাকায় পচন রোধ করে, অর্থাৎ ভালোভাবে ভালো থাকতে থাকতেই পৌঁছায় দিতে পারি। যেমন এই যে দক্ষিণবঙ্গে বা খুলনা অঞ্চলে যে মাছটা ধরলো, সেটাকে বরফ দিয়ে বা আমরা শিখলাম লবণ দিয়ে সংরক্ষণ করা যায়। এই সাধারণত আমাদের দেশে বরফ দিয়ে করা হয়। এই বরফের ট্রেগুলা বড় বড় ট্রাকে দেখো না সারা দেশে চলে যায়। তো এইভাবে আমাদের খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। সো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্টটা। সো খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি কি এখন যদি বলা হয় তাহলে কি আমরা পারবো? হ্যাঁ পারবো। কি কি? খাদ্যের অপচয় রোধ করে, দ্রুত পচন থেকে খাদ্যকে বাঁচায়,
3 হচ্ছে পচন সৃষ্টিকারী জীবাণু জন্মাতে দেয় না, 4 হচ্ছে মৌসুমী খাবার সারা বছর পাওয়া যায়, 5 হচ্ছে আমাদের সারা দেশে অনেক দূরবর্তী অঞ্চলে খাদ্যগুলো আমরা পৌঁছাতে পারি কোনো ধরনের পচন ছাড়াই। সো এই ছিল আমাদের খাদ্য সংরক্ষণের গুরুত্ব। এরপর দেখি যে সকল খাদ্য কম খাওয়া উচিত। ভাইয়া কেন কম খেতে বলতেছে? খাওয়া তো ভালো। তাইলে কোন কোন খাবার কম খেতে হবে? যেসব খাবারে ভেজাল আছে সেসব খাবার কম খেতে হবে, যেসব খাবার আমাদের জন্য দরকার নেই সেই সব খাবার কম খেতে হবে। এখন বলবা খাবার মানেই তো ভালো। না ভাইয়া, খাবার মানেই ভালো না। একটা ভালো জিনিসের ভিতরে যদি আমরা খারাপ জিনিস ঢেলে দেই তাইলেই তো সমস্যা হয়ে যায়। যেমন কি? যেমন আমাদের যে জাঙ্ক ফুড, যেমন হচ্ছে আমাদের চকলেট, লজেন্স, যেগুলাতে আমরা বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করি, ওইগুলা যদি আমরা প্রতিনিয়ত খেতে থাকি আমাদের নানা ধরনের সমস্যা হবে। দেখি আমরা কি বলেছে। যে সকল খাদ্য কম খাওয়া উচিত। প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত, কোন কোন খাবার পরিহার করা উচিত, কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত, কোন কোন খাবার কম খাওয়া উচিত তা জানা জরুরি। অবশ্যই জরুরি। না হলে আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব না। আমরা আমরা আমাদের নিজেদের অজান্তেই অসুস্থ হয়ে পড়ব। আমরা আমাদের আশেপাশে মানুষকেও সচেতন করতে পারবো না। এই জন্য আমাদের দরকার। এছাড়াও কি কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি সরবরাহ করে। এবার দেখি কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাবার। কৃত্রিম রং কি? সাধারণত প্রাকৃতিকভাবে যে রংগুলা থাকে, ক্লোরোফিল, অর্থাৎ গাছের পাতায় যে সবুজ হয়, গাছের পাতা সবুজ হয় ক্লোরোফিলের কারণে। আমাদের যে গাজরের কালার কি? কমলা। এই কমলাটা হচ্ছে ক্যারোটিন নামক পিগমেন্টের কারণে। এই যে আমরা প্রকৃতিতে যেসব কালার দেখতেছি এগুলাই হচ্ছে আমাদের প্রাকৃতিক কালার। সাধারণত এই প্রাকৃতিক কালার সবই হচ্ছে আমাদের বডির জন্য বা আমাদের হিউম্যানের জন্য বা আমাদের পরিবেশের জন্য সব ক্ষেত্রে এটা খুবই ভালো বা এটা কোনো সমস্যা করে না। কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে মানুষের তৈরি করা জিনিসে। মানুষ যখন কেমিক্যালগুলা এই যে কৃত্রিম রংটা তৈরি করছে এটা যখন খাবারে দিচ্ছে তখন সমস্যা। এর ভিতরেও একটু জিনিস আছে। আমাদের কিছু কিছু জায়গায় ফুড গ্রেড কালার পাওয়া যায়, অর্থাৎ যেগুলো খাবারে ব্যবহার করা যাবে, বাট বাংলাদেশে দুঃখজনক হলেও সত্যি বেশিরভাগ জায়গায় আমাদের হচ্ছে এই কাপড়ের কাপড়ের ফ্যাক্টরিতে কাপড়ের রংগুলা দিয়ে খাবার বানায়। রিসেন্টলি যে জিলাপির কাহিনী, জিলাপির ভিতরে তারা টেক্সটাইলের রং ব্যবহার করতেছে। সো এগুলা কি আমাদের পরিহার করে চলা উচিত, তাহলে না হলে আমাদের স্বাস্থ্যের উপর অনেক বিরূপ প্রভাব পড়বে। সো আমরা দেখি কৃত্রিম রং, রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য কি কি? খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোন কোন খাবারে কৃত্রিম রং মেশানো হয়? যেমন তাহলে এবার কোন কোন খাবারে হচ্ছে কৃত্রিম রং মেশানো হয়? মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয়। অর্থাৎ আমরা মিষ্টিটা খুবই কালারফুল, চকলেট, জেলি, আইসক্রিম এগুলো কি খুব কালারফুল হয় না? কেন কালারফুল হয়? যাতে তুমি আকর্ষিত হয়, যেটা তোমার দেখে খেতে মন চায়। বাট এই যে যেই রংগুলা দিয়ে এগুলাকে কালারফুল করে সেগুলা মোটেও আমাদের আমাদের শরীরের জন্য ভালো নয়। ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। তাহলে যদি কোশ্চেন আসে কোন কোন খাবারে কৃত্রিম রং ব্যবহার করা হয়, আমরা কি পারবো এখানে মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কোক, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি? সো পারবো। তারপরে কৃত্রিম রং মেশানো খাবার কি কি রোগ সৃষ্টি করে সেটা জানা লাগবে। 1 ক্যান্সার, 2 অমনোযোগিতা, 3 অস্থিরতা। এই তিনটা জিনিস সৃষ্টি করতে পারতেছে। রেকর্ড কি চালু আছে? একটু দেখি, দাঁড়াও, সরি। আচ্ছা, ঠিক আছে। সো অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারের বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশায়। এই রাসায়নিক পদার্থ কি কি মিশায়? কার্বাইড, মেশায়। সো এছাড়াও কি মেশায়? এছাড়াও আমাদের সংরক্ষণের জন্য ফরমালিন মেশায়, যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকারক। সো ঠিক আছে, আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের এই কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি হচ্ছে? ক্যান্সার হচ্ছে, অমনোযোগিতা হচ্ছে, অস্থিরতা হচ্ছে। এছাড়াও কি কি রাসায়নিক পদার্থ মিশাচ্ছে? এই যে খাদ্য সংরক্ষণের জন্য কি করে? ফরমালিন, এবং ফল পাকানোর জন্য কার্বাইড মেশানো হয়।
সকল ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। তাহলে এখানে আরেকটা রোগ পড়লাম, কি কি? 4 নাম্বার হচ্ছে বৃক্ক নষ্ট হয়ে যেতে পারে, 5 নাম্বার হচ্ছে আমাদের যকৃৎ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কৃত্রিম রং ও রাসায়নিক মেশানো খাদ্য কি কি সেটা পড়লাম। কৃত্রিম ও রাসায়নিক রং মেশানো খাবার খেলে কি কি ধরনের রোগ হয় সেগুলাও পড়লাম। এছাড়াও এই যে এই সংরক্ষণে কি কৃত্রিম ব্যবহার করা হয় এবং ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয় সেটাও পড়লাম। তো এই পৃষ্ঠা থেকে আমরা পড়লাম কি কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য সম্পর্কে। এরপরে দেখি আমাদের কি আছে। এখন দেখতে পাচ্ছি অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মুটিয়ে যাওয়া, একটা অবেস মানে অতিরিক্ত স্বাস্থ্য যেটাকে বলি, ওই যে বলে না পারিবারিকভাবে স্বাস্থ্যকর পরিবারের সন্তান, আপনি আমাকে মোটা বলতে পারেন না। সো ওই রকমই জাঙ্ক ফুড খেলে আমরা ওই রকম সবাই পারিবারিকভাবে স্বাস্থ্যবান হয়ে যাব। ঠিক আছে, তো আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। সো জাঙ্ক ফুড কি? জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয়। তো জাঙ্ক ফুড কি কি লাগবে জেনে রাখা লাগবে। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুড কি সুষম খাদ্য? না, সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যাধিক, এখন বলতে পারো জাঙ্ক ফুডে কি, অর্থাৎ যেসব খাবারে অত্যাধিক চিনি, লবণ, চর্বি থাকে তাকে জাঙ্ক ফুড বলে। এসব উপাদান আমাদের শরীরের জন্য পরিমিত পরিমাণে প্রয়োজন, অর্থাৎ চিনি হচ্ছে আমাদের 5টা চিনি প্রয়োজন, বাট জাঙ্ক ফুডে থাকে সাধারণত 10টা চিনি। ওই 5টা এক্সট্রা না, ওই চিনিটা আমাদের ক্ষতি করে। অর্থাৎ পরিমিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণে থাকে জাঙ্ক ফুডে, যার কারণে জাঙ্ক ফুডটা আমাদের দেহের জন্য বা শরীরের জন্য ক্ষতিকর। এখন দেখি, কিন্তু এসব উপাদান পরিমিত প্রয়োজন, কিন্তু জাঙ্ক ফুডে এসব উপাদান মাত্রা অতিরিক্ত থাকে। কি থাকে? মাত্রা অতিরিক্ত থাকে, যেই মাত্রায় থাকা দরকার তার থেকে অনেক বেশি থাকে, শরীরের জন্য ক্ষতিকর। সাধারণত খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, এখন জাঙ্ক ফুড খেলে কি কি হতে পারে? 1, পুষ্টিহীনতা হইতে পারে, 2, অতিরিক্ত ওজন হইতে পারে, 3, মোটা হয়ে যাইতে পারে। এইগুলো সমস্যাগুলো হইতে পারে। আমরা তো একটা উদাহরণ দেখতেই পাচ্ছি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়। সো আমরা এই জিনিসগুলো হচ্ছে দেখবো, জাঙ্ক ফুডের থেকে উদাহরণগুলো মনে রাখবো, জাঙ্ক ফুডের সমস্যা কি হইতে পারে, জাঙ্ক ফুড কাকে বলে, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। এখন ভাইয়ারা পড়লাম, এখন পড়ার পরে আমাদের পরীক্ষা দেওয়ার পালা, যে আমরা যে পড়লাম সেগুলো থেকে আমরা অ্যান্সার করতে পারতেছি কি পারতেছি না। সো আমাদের প্রথম কোয়েশ্চেন, কোনটি জাঙ্ক ফুড? আমরা একটু আগে পড়েছি, কোনটি জাঙ্ক ফুড? পাউরুটি না, দই না, পরোটা না, পটেটো চিপস। এটা হচ্ছে আমাদের জাঙ্ক ফুড। আরো কি ছিল পটেটো চিপসের সাথে সাথে? বার্গার, পিৎজা, কোমল পানীয়। ওকে, সো এগুলো একটু পড়ে রাখবো। পরের কোশ্চেন, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? একটু আগে দেখলাম আমরা সবাই পারিবারিকভাবে স্বাস্থ্যবান হয়ে যেতে পারি, অর্থাৎ মোটা হয়ে যেতে পারি। ঠিক আছে, পরেরটা, মাছ ও মাংসের কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? জীবাণুর মাধ্যমে পচন ধরতে পারে, এবং এই জীবাণুটাকে, পচনটাকে যদি আমরা আটকায় ফেলতে পারি, ওই প্রক্রিয়াটির নামই হচ্ছে খাদ্য সংরক্ষণ, যেটার বৈজ্ঞানিক উপায় যে কয়টা হচ্ছে প্রক্রিয়া আছে আমরা সব কয়টাই পড়েছি। এরপরে আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। দেখো তো আমরা 3টি উপায় পড়েছি কিনা। দেখো আমরা কয়টা পড়েছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পড়েছি, যে কোনো 3টা লিখে দিবা। ঠিক আছে, সো এটা গেল। কি কি উপায়? ফ্রিজে রেখে হইতে পারে, আমরা আমরা ডাল, চাল, গম এগুলা কি রোদে শুকিয়ে হইতে পারে, আমরা বিভিন্ন ফলমূলকে আচার বানিয়ে বায়ুরোধী পাত্রে রেখে এগুলাকে সংরক্ষণ করতে পারি। 3টা হয়ে গেছে। সো এটা করে আমরা পড়ে ফেলবো। খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? খাদ্য সংরক্ষণের গুরুত্ব, এখান থেকে আমরা উপকারিতাগুলো পেয়ে যাব। কিভাবে? মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এই খাদ্য সংরক্ষণের মাধ্যমে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এছাড়া কি করা যায়, এটার সুবিধা কি কি? অপচয় রোধ করে, যার কারণে আমাদের পচনটাও রোধ হয়। এই যে আরো 2টা, সো এই গুরুত্বটার থেকে আমরা খাদ্য প্রয়োজনের উপকারিতাটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, সো এটা গেল উপকারিতা। কিভাবে পড়তে পারে, উপকারিতা কি কি?
সারা বছরই মৌসুমী খাবারগুলো পাওয়া যায়। 2 হচ্ছে অনেক দূরবর্তী এলাকায় খাবারগুলোকে পৌঁছানো যায়। 3 হচ্ছে আমাদের খাদ্যের অপচয় রোধ হয়। 4 হচ্ছে আমরা খাদ্যকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণের উপকারিতা। 3 নাম্বার কি? সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন? প্রথমেই পড়েছি সুষম খাদ্য কি? সুষম খাদ্যে সব কয়টা খাদ্যের উপাদান পরিমিত পরিমাণে থাকে। এগুলা না খেলে আমাদের কি হয়? সুষম খাদ্য না খেলে আমাদের কি কি হইতেছিল? আমাদের অপুষ্টি হচ্ছিল। অপুষ্টি হলে শিশুদের কি হচ্ছিল? শিশুদের ক্ষেত্রে আমাদের বিকাশ এবং বৃদ্ধিটা ব্যাহত হচ্ছিল। এছাড়াও আমাদের ক্ষেত্রে কি হচ্ছিল? আমরা যদি দেখি ফার্স্টের দিকে স্লাইডে, এই যে স্বাভাবিক আমাদের হচ্ছে দুর্বল হয়ে পড়তাম, সহজে রোগাক্রান্ত হতাম, শরীরের কর্মক্ষমতা হ্রাস পেত। তো সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে দুর্বল হয়ে পড়বো না, আমরা হচ্ছে সহজে রোগ আক্রান্ত হব না, আমাদের কার্যক্ষমতা হ্রাস পাবে না, এবং আমাদের যে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ যে বাধাগ্রস্ত হচ্ছিল এটাও হবে না। এগুলা কি? সব সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। আমরা কোথায় ছিলাম? সুষম খাদ্য কেন গ্রহণ করা প্রয়োজন? আমরা দেখলাম আমাদের স্বাভাবিক বৃদ্ধির জন্য, বিকাশের জন্য এবং পুষ্টিকর থাকার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। সো এগুলো দিয়ে আমরা এই অ্যান্সারটা করতে পারবো। কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? কৃত্রিম রং কোথায়? চকলেট, আইসক্রিম, কোমল পানীয়, মিষ্টি। সো একটু আগে আমরা একটু দেখলাম এই যে কি কি, কেক, মিষ্টি, আইসক্রিম, চকলেট, এগুলাই হচ্ছে আমাদের কৃত্রিম রং ব্যবহার করা হয়। তো আশা করি এটাও পারবো আমরা। পরেরটা, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে বলো? এই যে নিরাপদ খাদ্যের গুরুত্ব, কি কি হইতে পারে? বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হইতে পারে। এখন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কি কি? এই যে এগুলা তো নিরাপদ খাদ্য নয়। এগুলা খেলে আমাদের কি কি হচ্ছে? ক্যান্সার হতে পারে, বৃক্ক যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, এছাড়াও কি অমনোযোগিতা হতে পারে, অস্থিরতা হতে পারে। তো এগুলা কি আমাদের, যদি আমরা নিরাপদ খাবার না খেয়ে আমরা যদি কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মানে ভেজাল মিশ্রিত খাবার খাই, এগুলাকে যদি কোশ্চেনে ভেজালও আসতে পারে, ভেজালযুক্ত খাবার। সো ভেজালযুক্ত খাবার খেলেও এই সমস্যা হতে পারে, এই রোগগুলো হতে পারে, ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা, তারপরে বৃক্ক অকার্যকর, যকৃৎ অকার্যকর। ঠিক আছে? সো আমরা এইটাও পেরে গেলাম। সো এই কোশ্চেনগুলো আশা করি ওই স্লাইড থেকে আমরা যেগুলো ইতিমধ্যে আমরা যা পড়ে ফেলেছি তার ভিতর থেকে আমরা অ্যান্সার করতে পারবো ভাইয়ারা। সো পরবর্তীতে কি আছে আমাদের? পরবর্তীতে আছে হচ্ছে আমাদের বর্ণনামূলক কোশ্চেন। একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। এগুলা কোথায় থাকে? সাধারণত টমেটো, লেটুস এগুলা কি বার্গারে থাকে না? বার্গার, পিৎজা এগুলাই থাকে না? সো এগুলা থাকে। তারপরেও খুব বেশি বার্গার আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? অর্থাৎ কোশ্চেনটাতে কি বলেছে? কোশ্চেনটাতে আমাদের বুঝাতে চেয়েছে যে বার্গারের ভেতরে অনেক ধরনের পদার্থ থাকে, লেটুস, টমেটো, মাংস, এগুলা কি সব তো আমাদের উপকারী জিনিস, এগুলোর তো উপকারী গুণ আছে, তাহলে এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? সো আমাদের অ্যান্সারটা ফার্স্টে লিখতে হবে এইভাবে, জাঙ্ক ফুড জিনিসটা কি? জাঙ্ক ফুড কি? মাত্রা অতিরিক্ত থাকে, চিনি, লবণ, চর্বি, এগুলা কি মাত্রা অতিরিক্ত থাকে, যা যা আমাদের দরকার তার থেকে বেশি লাগে। সো এই জিনিসটা আমাদের এভাবে লিখতে হবে। এই যে জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড হচ্ছে এগুলার ভিতর কেন জাঙ্ক ফুড? এগুলার ভিতরে আমাদের মাত্রা অতিরিক্ত চিনি, লবণ এবং চর্বি থাকে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক।
এইগুলার যদিও এগুলার অনেক পুষ্টিগুণ রয়েছে, তবুও যেহেতু এগুলো আমাদের মাত্রা অতিরিক্ত, এগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কেমন সমস্যা সৃষ্টি করতে পারে? এগুলো আমাদের অতিরিক্ত ওজন করতে পারে, পুষ্টিহীনতা করতে পারে, মোটা হয়ে যাওয়া, আমাদের মোটা হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এই জাঙ্ক ফুডটা। সো এই জন্য আমাদের জাঙ্ক ফুডের ভেতরে এত এত কিছু থাকার কারণেও আমরা জাঙ্ক ফুডটাকে ভালো বলতেছি না, বা জাঙ্ক ফুড খাওয়াকে অ্যাভয়েড করতেছি। এই কোশ্চেনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? সো এই কারণে হচ্ছে ক্ষতিকর। এই জিনিসটা আশা করি আমরা পারবো। সো পরের কোশ্চেন, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? সো ওই যে আগের 5টা পয়েন্ট, এই যে খাদ্য সংরক্ষণ, এই যে 1 2 3 4 5, সো এটা এই 5টা লিখলেই হয়ে যাবে। সো এরপরে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? আশা করি ওই স্লাইডে 5টা পয়েন্ট পড়ানো হয়ে গেছে। খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? খাদ্যের রাসায়নিকের ব্যবহার কেন ক্ষতিকর? এই যে এখানে যে 5টা সেটাই লিখবা। ফার্স্টে লিখবা যে ক্ষতিকর কি কি মেশানো হয়। সো এইটা তো একটু গুছায় লিখতে হবে। আমাদের নাম্বার বাকিদের থেকে একটু আলাদা হতে হবে। আমাদেরকে বুঝাইতে হবে যে আমাদের খাতার ভেতরে আমাদের এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে বাকিদের থেকে নাম্বারটা আমরা একটু বেশি পাই। সো সেটা আমরা কিভাবে করতে পারি? ফার্স্টেই আমরা দিয়ে দিব রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো খাবার কি কি, এগুলো কেন, এগুলাতে কি কি ধরনের রাসায়নিক পদার্থ মেশানো থাকে, ফরমালিন, কার্বাইড, কি কি ধরনের খাবার মেশানো থাকে। এরপরে আমরা লিখব এগুলাতে আমাদের কি কি ক্ষতি করতে পারে। কি কি ক্ষতি করতে পারে ভাইয়া? ক্যান্সার সৃষ্টি করতে পারে, আমাদের যকৃৎ নষ্ট করতে পারে, আমাদের বৃক্ক নষ্ট করতে পারে, এছাড়াও কি কি করতে পারে? আমাদের অমনোযোগিতা এবং অস্থিরতার কারণ হতে পারে। সো এগুলা দিয়ে আমরা আশা করি যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারি এবং কাটাকাটি বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি, আশা করি আমাদের ফুল মার্ক দিতে স্যাররা বাধ্য থাকবে। ঠিক আছে? সো এই ছিল আমাদের বড় কোশ্চেন। এরপরে আমরা আরো কিছু কোশ্চেন, এগুলো ছিল আমাদের অনুশীলনের। এখন আমরা আরেকটু পড়ালেখা করব। সো বৃত্তির জন্য যেহেতু পড়ালেখা করতেছি, সেহেতু আমাদের একটু বেশি পড়ালেখা করাই লাগবে ভাইয়ারা। সো এই হচ্ছে আমাদের কথা। নিচের আমরা আরো কয়েকটা বহু নির্বাচনী পড়ি, যার ভেতরে আছে প্রথমটা। দেখো, শুরু করা যাক। সো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে নিচের বিভিন্ন পেশার ব্যক্তিদের মধ্যে কার তুলনামূলক বেশি খাবার গ্রহণ করা প্রয়োজন? আমরা পড়েছিলাম কার খাবার বেশি প্রয়োজন? যে বেশি শারীরিক পরিশ্রম করে। এখন শারীরিক পরিশ্রম কে করে? সবচেয়ে বেশি কারা করে? আমরা পড়েছিলাম রিক্সা চালক, রাজমিস্ত্রি, এরা কি সবচেয়ে বেশি করে? আর ছাত্র কি বেশি করে? না, কায়িক শ্রম করে না, ছাত্ররা মেধাশ্রম করে বেশি। শিক্ষক হিসাবরক্ষক এরাও মেধাশ্রম করে বেশি। ব্যাংক কর্মকর্তা না, তিনি বসে বসে হচ্ছে তার কাজগুলো হচ্ছে বেশিরভাগই টাইমে বসে বসে হয়। সো কায়িক শ্রম কারা করতেছে? রাজমিস্ত্রি এবং রিক্সা চালক, যার কারণে তাদের বেশি খাবার গ্রহণ করা প্রয়োজন। সো পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, কোন খাদ্যটিকে লবণ দিয়ে সংরক্ষণ করা যায়? আমরা পড়েছিলাম মাছ লবণ দিয়ে বা বরফ দিয়ে। মাছ বরফ দিয়েও করা যায়। আমরা যখন এমসিকিউ সলভ করব বাকিগুলো একটু পড়ে ফেলবো। জলপাই কি? আচার বানিয়ে, নাকি এটা চিনি দিয়ে, চিনির সিরাপ? এটা হচ্ছে চিনি, সিরকা। মাংস কি? হিমাগার, ফ্রিজ? হিমাগার, ফ্রিজ। সবজি কি? সবজিকে বিভিন্ন ভাবে করা যায়, ফ্রিজে রেখে, তারপরে আমাদের হিমাগারে রেখে। সো এটা আমরা আশা করি পড়বো। অ্যান্সার হবে মাছ লবণ দিয়ে। ঠিক আছে? পরেরটা, নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যের পচন রোধে ব্যবহার করা হয়? সাধারণত আমরা ফরমালিন দেই। ঠিক আছে, সাধারণত আমরা ফরমালিন ইউজ করি। নিচের কোন খাদ্য ভেজাল হিসেবে মেশানো হয়? দেখো, আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, আমি একটু পানি খেয়ে আসি, তোমরা থাকো। তো আমরা পড়েছিলাম এই যে নিচে, ওয়েলকাম ব্যাক, আবার আমরা শুরু করতেছি এখান থেকে। নিচের কোন খাদ্যে ভেজাল হিসাবে মেশানো হয়? সো আমরা কি দেখেছিলাম?
ফরমালিন কি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা কি আমাদের খাদ্যের জন্য উপকারী নাকি উপকারী নয়, এই জন্য এটা ভেজাল হিসেবে মেশানো হয়। এখানে কি হবে? ফরমালিন। তারপরে গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ করা উচিত কেন? পচন রোধ করতে। ঠিক আছে। তারপরে মাছ, মাংস ইত্যাদি প্যাকেট বা টিনের কোটায় সংরক্ষণে কি ব্যবহৃত হয় বলো? আচ্ছা, বছরের সবসময় সব ধরনের খাদ্যদ্রব্য, মৌসুমী খাদ্যদ্রব্য পাওয়া যায় না। মৌসুমী, সব ধরনের মৌসুমী খাদ্যদ্রব্য পাওয়া যায় না। ড্যাশ কারণে স্বাভাবিক বিকাশ বৃদ্ধি হয় শিশুদের? কি অপুষ্টির কারণে। অপুষ্টি। এরপরে কি যারা ড্যাশ পরিশ্রমের কাজ করে তারা, এর আগেরটা পড়লাম কি শারীরিক, যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাবার প্রয়োজন। খাবার সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? ফ্রিজ, হিমাগার। সো যেটা অ্যান্সার দাও সংরক্ষণের পদ্ধতি এগুলো, আমি এখানে ফ্রিজ বা হিমাগার। মাছ, মাংস ইত্যাদি প্যাকেট বা টিনের কৌটায় সংরক্ষণে রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়। রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়। সো এই ছিল আমাদের শূন্যস্থান পূরণ। আশা করি তোমরা এইগুলা, এই যে যেহেতু ফার্স্টের দিকে মনোযোগ যারা দিয়েছো বা শুরু থেকে যারা ক্লাসটা করতেছো, আশা করি সবাই খুব সহজে এগুলা তোমরা করে ফেলতে পারবা। ঠিক আছে। সো পরের কোশ্চেনগুলো, খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? ইতিমধ্যে আমরা এটা পড়ে ফেলেছি। শিশুর প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না পেলে 3টি ক্ষতিকর দিক লেখো। কি কি হয়? স্বাভাবিক 1, বৃদ্ধি ব্যাহত হয়, বৃদ্ধি ব্যাহত। 2, বিকাশ ব্যাহত। সো শিশুর প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না খাওয়ার জন্য 3টি ক্ষতিকর দিক লেখো। এক তো আমাদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, বিকাশ ব্যাহত হচ্ছে, আর কি অমনোযোগী হয়ে যাচ্ছে, অমনোযোগী হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাকে আরো বেটার কি লিখতে পারি দেখো, আমরা হচ্ছে কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে বা সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তো আমরা এটা লিখতে পারি বৃদ্ধি ব্যাহত, সহজে রোগে আক্রান্ত হচ্ছে, সহজে রোগ আক্রান্ত। সো শিশুর কি কি সমস্যা হচ্ছে এই 3টা দিক ব্যাখ্যা করে একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিবা। কার্বাইড মিশ্রিত ফল খাওয়ার 3টি ক্ষতিকর দিক লেখো। আচ্ছা, কার্বাইড কি? কার্বাইড হচ্ছে রাসায়নিক দ্রব্য যেটা হচ্ছে ফলের ভেতরে ভেজাল করা হয়। সো মানে তাড়াতাড়ি পাকানোর জন্য আর কি ইউজ করা হয়। আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি এটা। দেখো কোথায় আমরা পড়েছি। সো এই যে কার্বাইড মেশানো, এই যে রাসায়নিক পদার্থ, এটাই হচ্ছে এই যে কার্বাইড। কার্বাইড মেশানো হলে কি হচ্ছে? খাবার সংরক্ষণ, ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক, যকৃৎ অকার্যকর হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো আর কি এখানে লিখবা। সো কার্বাইডের ফলে 3টা ক্ষতিকর কি? বৃক্ক নষ্ট হয়ে যাচ্ছে, যকৃৎ নষ্ট হয়ে যাচ্ছে, অমনোযোগী হচ্ছে, তারপরে কি আরো হচ্ছে ক্যান্সার সৃষ্টি হতে পারছে। সো এগুলো আমরা পড়বো। জাঙ্ক ফুড খাওয়ার 3টি ক্ষতিকর দিক কি কি? ওজন বেড়ে যেতে পারে, আমরা মোটা হয়ে যেতে পারি, আমাদের হচ্ছে আমরা অমনোযোগী হয়ে যেতে পারি, এই যে আমাদের আমাদের বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে, পুষ্টিহীনতা হয়, অতিরিক্ত ওজন হয়, আমাদের বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে। সো এখান থেকে আমরা এই কোশ্চেনগুলো পড়বো। তারপরে
দুটি রাসায়নিক দ্রব্যের নাম লেখো যা খাদ্যের সাথে মেশানো হয়। এক হচ্ছে কার্বাইড, আর এক হচ্ছে ফরমালিন। ঠিক আছে? সো সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যের ভেতরে খাদ্যের সকল প্রকার উপাদান পরিমিত পরিমাণে থাকে সেই খাদ্যকে সুষম খাদ্য বলে। সো তারপরটা কি? খাদ্য সংরক্ষণের দুইটি বৈজ্ঞানিক আমরা 6টি পড়েছি, দুইটি দিয়ে দিবা। ফ্রিজ, হিমাগার আছে, লবণ আছে, চিনি আছে, যেটা দিবা দাও। অপুষ্টির কারণে শিশুর কি কি সমস্যা হয়? এই যে এই দুইটা অপুষ্টির কারণে হয়, লিখে দিবা। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন এক্সট্রাগুলো। সো পরে এই যে এই লাস্ট আমাদের বর্ণনামূলক কোশ্চেনগুলা। সো এইগুলো আমরা কিভাবে করতে পারি? সো প্রথমেই দেখি কি বলেছে। পরিমিত খাদ্য কি? পরিমিত খাদ্য হচ্ছে আমাদের সঠিক পরিমাণে, আমাদের ওই যে জাঙ্ক ফুডে যেমন মাত্রা অতিরিক্ত ছিল, তেমনই হচ্ছে পরিমিত খাদ্য হচ্ছে যেটা আমাদের সঠিক পরিমাণে যেই খাদ্যটা থাকে, অর্থাৎ আমাদের দেহের জন্য। আমরা পরিমিত খাদ্যের একটা চার্টও পড়েছিলাম মনে হয়। এই দেখো, প্রয়োজনীয় খাদ্যের সর্বশেষ শিশু খাদ্য তালিকার নামে না, এই যে এই কতবার করে কার জন্য কতটুকু দরকার হয়, এটাকেই বলে হচ্ছে আমাদের পরিমিত খাদ্য। সো পরিমিত খাদ্য কি? আমাদের যে মাত্রা, যেই খাদ্যের সঠিক মাত্রাটা আমাদের প্রত্যেকের দেহের জন্য যেই খাবারটুকু প্রয়োজন সেই পরিমাণটাকেই, যেই পরিমাণটা সেটাকেই বলে হচ্ছে পরিমিত খাদ্য। অর্থাৎ আমার দেহের জন্য যদি 5টা আপেল প্রয়োজন হয়, সেই 5টা আপেল হচ্ছে আমার জন্য পরিমিত খাদ্য। ঠিক আছে? খাবারে মেশানো হয় এমন দুটি ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম ফরমালিন, কার্বাইড, একটু আগে পড়লাম। নিয়মিত প্রয়োজনীয় খাবার গ্রহণ না করার ফলে সৃষ্ট 4টি সমস্যা। 4টি সমস্যার ভিতরে আমরা হচ্ছে প্রথম স্লাইডে পড়েছিলাম না, এই যে কি কি সমস্যা? দুর্বল হয়ে পড়া, রোগে আক্রান্ত হওয়া, শরীরের কার্যক্ষমতা হ্রাস পাওয়া, এবং বিকাশ এবং স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হওয়া। সো এই 4টা আমরা লিখে দিব। সো তারপরে জাঙ্ক ফুড কি? এতক্ষণে আমরা জাঙ্ক ফুড কি জেনে গেছি। কৃত্রিম রং মেশানো দুটি খাবারের নাম লেখো। কি কি? চকলেট, আইসক্রিম। জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সম্পর্কে 4টি বাক্য লেখো। জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জাঙ্ক ফুডের কারণে কি কি হয়? পুষ্টিহীনতা হচ্ছে, অতিরিক্ত ওজন হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন ধরনের রোগ আমাদের দেহে বাসা বাঁধছে। এছাড়াও অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে কি হচ্ছে? আমাদের জাঙ্ক ফুডের যেহেতু আমাদের মাত্রা অতিরিক্ত তেল, লবণ, চর্বি থাকে, সেগুলো আমাদের দেহের উপর ক্ষতিকারক প্রভাব ফেলছে। সো এই 4টার ওয়ার্ড তোমরা আশা করি এই যে এই স্লাইড থেকে লিখে বলতে পারবা। সো মেইনলি আমি স্লাইডে তোমাদের সব কোশ্চেনগুলোর অ্যান্সার করে ফেলছি, জাস্ট আমি দেখাই দিচ্ছি তোমাদের, তোমরা এই অ্যান্সারগুলো কোথায় কোথা থেকে কিভাবে অ্যান্সার করতে পারবা। সো এটা হিমাগারে রাখা হয় এমন দুটি খাদ্যের নাম লেখো। হিমাগারে কি রাখা হয়? মাছ, মাংস। খাদ্য সংরক্ষণের 4টি গুরুত্ব লেখো। খাদ্য সংরক্ষণের 4টি গুরুত্ব, ওই যে দূরে খাবার নেওয়া যায়, তারপরে কি মৌসুমী খাবার পাওয়া যায় সারা বছর, এছাড়াও কি খাদ্যের অপচয় রোধ হয়, খাদ্যের পচন রোধ হয়। এই 4টা গুরুত্ব লিখে দিবা। বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। হ্যাঁ, খাদ্য সংরক্ষণ কি? ওই যে আমরা পড়েছিলাম জীবাণুকে খাদ্যকে পচন থেকে রোধ করাকেই খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। 2টি উদ্দেশ্য কি? খাদ্য সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি? খাবার অপচয় রোধ করা, অপচয় রোধ, আরেকটা কি? সারা বছর মৌসুমী খাবার। তো এই দুইটা। ফ্রিজে ফলমূল দীর্ঘদিন পচে না কেন? কারণ এই লাস্টের কোশ্চেনটা দেখো, ফ্রিজে থাকলে সাধারণত যেসব জীবাণু আমাদের খাদ্যকে নষ্ট করে বা পচাইতে সাহায্য করে, ফ্রিজে রাখলে কম তাপমাত্রার ভেতরে সেই সব জীবাণু বা ব্যাকটেরিয়া কাজ করতে পারে না, সেগুলো হচ্ছে যেগুলো জীবাণুগুলো জন্মাতে পারে না, যার কারণে আমার খাদ্যকে নষ্টও করতে পারে না, যার ফলে আমাদের ফ্রিজে ফলমূল দীর্ঘদিন ভালো থাকে, পচে না। সো এই ছিল আমাদের কোশ্চেন। সো এই ছিল আমাদের এই অধ্যায়ের কোশ্চেন এমসিকিউ অ্যান্ড শূন্যস্থান।
আশা করি আমরা যেই স্লাইডটা পড়েছি সেই স্লাইডটা পড়লে এবং ফুল ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে করো, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো যদি তোমরা বারবার করে পড়ালেখা করো, তাহলে তোমরা এই অধ্যায় থেকে ফুল অ্যান্সার করে আসতে পারবা। তাও শেষে আমি কয়েকটা কথা বলে দেই। প্রথম প্রায়োরিটি থাকবে তোমার মূল বই, এরপরে বাকিগুলো পড়বা, বাকি বই। হাতের লেখার প্র্যাকটিস করবা, হাতের লেখার উপরে বিশেষভাবে নজর দিবা। নিয়মিত লেখার অভ্যাস। সো তোমরা যারা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রত্যাশী, তাদের জন্য এই কয়টা কাজ মাস্ট করতে হবে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আশা করব তোমরা এই অধ্যায়ের উপর 100% প্রিপারেশনটা নিয়ে যা যা পড়ানো হয়েছে সবকিছু বুঝে এবং তোমরা এই অধ্যায় থেকে যা যা কোয়েশ্চেন আসবে সব কয়টা ভালো করে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ। আজকের জন্য ধন্যবাদ। আশা করি অন্য কোনো দিন একটা নতুন ক্লাসের সাথে তোমাদের সাথে যুক্ত হব। সো আসসালামু আলাইকুম।